হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই দেখি আজ আমার জন্য বড়বাবু নিজের হাতে চা বানাচ্ছে। সকালবেলা বর চা বানিয়ে খাওয়াচ্ছে। না, আগেও মাঝে মাঝে খাওয়াতে বল। মাঝে মাঝে একটু খাওয়াই, খুব কম দাও, বেশি না। হ্যাঁ, যেদিন আসলে একটুখানি বউ বেশি আবদার করে সেই দিন এটা হয়, তাই তো? হ্যাঁ, বলে নিজে থেকে একদিনে খাওয়ায় না। হ্যাঁ, বললে পর খাওয়ায়, কিন্তু নিজে থেকে খাওয়ায় না। আসলে বড় বড় যারা শেফ হয় তাদের হয় কি, একটু ডিমান্ড তো থাকেই, তাই না? আমার বড় হচ্ছে বড় শেফ, তাই না? বিশাল। ঠিক আছে, আমার ওদিকে ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি রয়েছে, সেটা দিয়ে নিই। হ্যাঁ, বেশ কয়েকটি দিন ধরেই আমি তার কাছে অভিযোগ করছিলাম, আগের মতো তো এখন আর মাঝে মধ্যে একটু চা বানিয়ে খাওয়াও না। আগে তো কত আমার যত্ন নিতে। যদিও এগুলো অভিযোগের কথা, কারণ আগের চেয়েও এখন আরও বেশি দায়িত্ব বেড়েছে তার, আরও বেশি খেয়াল রাখে আমার, আরও বেশি যত্ন নেয় আমার। তবে কি বলতো, আমরা স্ত্রীরা এমনই একজন মানুষ, আমরা স্বামীর থেকে যত বেশি ভালোবাসা পাই তত বেশি আরও চাই, তাই না বলো? উর্ভির পাপার রান্না করতে একদমই ভালো লাগে না, সে রান্না করতে ভালোই বাসে না। সব মানুষ তো আর সমান নয়, তাই না? কিন্তু দেখো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় কিন্তু এই একার সংসারে টুকটাক নিজের মতো করে আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। এটাও কি আমার বড় পাওয়া নয়? আমার কাছে স্বামীর থেকে পাওয়া এই ছোট ছোট যত্নগুলোই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। যেই মানুষটার জন্য নিজের আপনজনদের ছেড়ে পরের বাড়ি এসেছি, যেই কাজগুলো কখনোই করতে পারতাম না বা চাইতামও না, কিন্তু সেই কাজগুলো এখন হাসি মুখে করতে শিখেছে, সেইখানে প্রতিটা মেয়ের কাছেই এই ছোট্ট আবদারগুলো খুবই সামান্য। ব্যাস, এদিকে উর্ভির পাপার চা করা হয়ে গিয়েছে, এবার দুজনে বসে একটু চা খাবো। আর চাটা নিয়ে আবার বিস্কুট নিতে ভুলে যাচ্ছিল, তারপর বললাম যে কি গো, একটু বিস্কুট নাও। তারপর আবার বিস্কুটটা নিল। আর কালকে রাত্রিবেলা না, খাওয়া দাওয়ার পর যা বাসন হয়েছিল সেগুলো সমস্তটাই ধুয়ে রেখে দিয়েছিলাম। কালকে উর্ভি ওই সময় একটু ঘুমোচ্ছিল। আর বলো না, কারেন্টের কথা আর কি বলবো, মানে সবে ঘুমোতে গিয়েছে সেই সময়ে গিয়ে কারেন্টটা উঠে গিয়েছে। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, প্রায় ঘন্টা দেড়েক পর কারেন্ট এসেছে। তারপরে গিয়ে আবারও ঘুম পাড়িয়েছি, ব্যাস তারপরে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। উর্ভির পাপা কালকে চুল কাটতে গিয়েছিল পার্লারে, কিন্তু জানো পার্লারে যাক আর যেখানেই যাক, ওই চুল কাটার পর না জামা কাপড়গুলো যদি না কাচা হয় আমার ভালো লাগে না। ও বলছে যে ধোয়া জামা কাপড় পরেই তো গিয়েছিলাম, শুধু জলে ধুয়ে নিলে হয়ে যাবে না? আমি বলছি না না, একদম না, জলে ধুলেও হবে না, ওটা সার্ফ দিয়ে ভালো করে কাচতেই হবে। আসলে কি বলতো, ছোট থেকে যা দেখেছি মাকে করতে, সেইগুলোই আমরা মেয়েরা শিখে আসি, তাই না? একটা সময় আমরাও এগুলোতে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু যখন নিজের সংসারে আসি, নিজের সংসারে শ্রীবৃদ্ধি কিভাবে হবে, নিজের সংসার কিভাবে ভালো হবে, আরও ভালো কি করে করা যায়, সব সময় আমরা এই সংসারটা আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি। সি সেকশনের পর অনেকের মুখেই শুনেছি বেশি কাজকর্ম করলে, বেশি কাচাকুচি করলে তাহলে কোমরে যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয় সেলাইয়ের জায়গায়। দেখো, একটা এত বড় ওটি হয়েছে তো সেলাইতে তো ব্যথা থাকবেই, কিন্তু সব কিছু না নিজের কাছে, মানে কোথায় আমার কষ্ট হচ্ছে সেটা যেমন বুঝতে হবে, ঠিক তেমনি হাত পা গুটিয়ে যদি বসে থাকা হয় তাহলে কখনোই কিন্তু শরীর অ্যাক্টিভ থাকে না। আর আমার কাছে মনে হয় শরীরটাকে যতটা অ্যাক্টিভ রাখবো, সারাদিন যত বেশি কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো, তত তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব। ওদিকে জামা কাপড় কটা ভিজিয়ে রেখে এসে এখন এসেছি সংসারের ওই টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিতে। ওই আর কি, যেগুলো চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। উর্ভির পাপা না আমাকে ভীষণ বকাবকি করছে কদিন ধরে, কারণ দুধটা ঠিক করে খাচ্ছি না। তাই আজকে সকালবেলা ঠিক করেছি দুধ দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে খাবো। ভেবেছিলাম সিদ্ধ ভাত বসাবো, তারপর কেন জানি না ভাবলাম না থাক, আজকে আর ইচ্ছে করছে না সিদ্ধ ভাত খেতে, আজকে এটাই খাই।
আর উর্বির অন্নপ্রাশনের যে জামাগুলো সেইগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো আবার একটুখানি আঁকতে হবে। তো ভাবলাম ঠিক আছে, এখন তো হচ্ছে না, কদিন বাদেই এটা নিয়ে বসবো, এটাকে এখন তুলে রেখে দিই। আমাদের এই সোফা কাম বেডটা ভীষণ কাজে লাগে জানো। আর এখন তো জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে, আমি তো এর কথা কোনোদিনও ভুলবো না। আমার স্ত্রী যখন হয়েছে তখন বাড়ি থেকে যারা এসেছিল তারা তো এই খাটেই ঘুমিয়েছে, মানে এটা খুলে দিলে খাট হয়ে যায়। আর আমরাও মাঝে মধ্যে এখানেই অনেকটা সময় কাটাই। যখন খেতে বসি স্ত্রীকেও তখন এখানে নিয়ে আসি, ও যদি জেগে থাকে ও এখান থেকে আমাদেরকে দেখতে থাকে, কথা বলার চেষ্টা করে, আর আমরা বসে বসে খেতে থাকি। চাকরি সূত্রে উর্ভির পাপা যখন একা থাকতো তখন এই সোফা কাম বেডটা ও কিনেছিল। বলতে পারো এই একটা ফার্নিচারই ওর কাছে ছিল। আর তারপর থেকে ওর সাথে এমনভাবেই আষ্টে পিষ্টে এই জিনিসটা জড়িয়ে গিয়েছে, ও যেখানেই যায় সেখানেই এই সোফা কাম বেডটা থাকে। আমিও তো প্রায় সময় ওখানেই থাকি, মানে যখন ধরো একটু বসতে টসতে ইচ্ছে করে আর ওই ঘরটায় থাকতে ভাল লাগছে না, তখন এসে ওখানেই বসে থাকি। ওখানে অনেক কাজও করি। কাল রাত্রিবেলা চাল নিয়ে এসেছিল, কিন্তু সেই চালটাকে যে জায়গা মতো তুলে রাখবো সেই সময়টুকুও বার করতে পারিনি। ভেবেছিলাম কালকে রাতেই তুলে রাখবো, কিন্তু ওই আবার সেই কারেন্ট চলে গেল, তারপর আর এইসব কাজ করা হয়নি। তাই এখন সকালবেলাই করে নিচ্ছি। আর এতদিন না আমরা অন্য একটা চাল খেতাম, সেই চালটা এবার আনিনি, এবার অন্য আরেকটা চাল এনেছে, বললো এটাও নাকি খুব ভালো। আমি অত চালের ব্যাপারে কিছু বুঝি টুঝি না জানো তো, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চালেরই ব্যবসা। তার সত্ত্বেও আমি এসব ব্যাপারে অত বুঝি টুঝি না, কিন্তু আমার বড়বাবু আবার এসব ব্যাপারে ভীষণ অভিজ্ঞতা। আমরা বাড়ি যাইনি, যাওয়ার কথা ছিল না, সে আর বাড়ি যাওয়া হয়নি, গরমে ক্যান্সেল হয়ে গেছে বুঝছি। আর দুশোবাড়ি বন্ধ, যাওয়ার মধ্যে দু জায়গায় যেতে হয়, বাবা মারা থাকে তো, আবার যাবো তার আগে জানিয়ে যাবো বুঝছি। আর বলো না কি যে কাণ্ড, এখন যতবার দরজা খুলি দরজার নিচে একটা বস্তা রয়েছে, সেই বস্তাটা আবার পা দিয়ে খুব সুন্দর করে আটকে দিতে হয়। এই কদিন আগেই রাত্রিবেলা আমাদের এই দরজার সামনেই না একটা সাপ এসেছিল। যদিও সরু ছিল সাপটা, কিন্তু কী সাপ অতটা বলতে পারবো না। কিন্তু কি করব বলো, ঘরে বাচ্চা রয়েছে, যদি নিচ দিয়ে চলে আসে, তো সেই কারণেই ওর পাপা বলল কি একটা বস্তা সবসময় দিয়ে রেখে দিতে। আর মা যখন এসেছিল তখন তো মা সবসময় বলতো যে দরজার নিচ দিয়ে একটা বস্তা দিয়ে রেখে দিস, অথবা কোনো কাপড় দিয়ে রেখে দিস, যাতে করে কিছু না ঘরে ঢুকতে পারে। কি বলতো, এই পেছনটায় যেহেতু একটা পুকুর রয়েছে, আর আশপাশ দিয়ে না পরিষ্কার করে না রেখে জঙ্গল করে রেখেছে, মানে যার পুকুর সে ওরকম বানিয়ে রেখে দিয়েছে। তো সেই কারণে হয় কি এইসবের তো উৎপাত থাকবেই। বর্ষাকালটা আসলে আরও বেশি চিন্তা হয় জানো। এমনিতেই আমরা নিচের ঘরে থাকি, তারপরে আবার আমার না এইসবে ভীষণ ভয় জানো। আর এখন যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আমার ওই জন্য আরও বেশি ভয় হয়, ভীষণ চিন্তা হয়। এই বর্ষাকালটা আসলে আমার যে কী দুশ্চিন্তা হয়। যাই হোক, এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানার চাদরটাকে না আজকে ভালো করে তুলে ঝেড়ে নিলাম। আমার ছানাটিকে ঘুম থেকে তুললাম, খাওয়ালাম, এখন ওর পাপার কাছে ওকে দিয়ে আমি এই সমস্ত কাজগুলো সারছি, যেটা প্রতিদিনই করতে হয় আমাকে এমনিভাবেই। আর যেদিন ধরো ও কাজের সূত্রে বাইরে রয়েছে তখন একা একাই সমস্তটা সামলাতে হয়। তবে হ্যাঁ, এইটুকুতে আমার অনেক উপকার হয় গো, কারণ বাচ্চাদের না এরকম খাটে রেখে ঝাড়াটা ঠিক না, এটা মা আমাকে বলেছে, তাই জন্য এরকমভাবেই চেষ্টা করি। ব্যাস, ওদিকের কাজকর্ম সেরে অনেকখানি ঝাড়া হাত পা হয়েছি। তবে এখনও রান্নাঘরের কাজ ঢের পড়ে রয়েছে, মানে রান্না করতে হবে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আবার রান্নার পরে। আর আজকে কিছুতেই না আমার স্ত্রী ঘুমোতে চাইছে না জানো, এত গরম পড়েছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। সত্যি গো, ওরা ছোটরা তো, ওরা বলতে পারে না, এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট। পশু পাখি ছোট বাচ্চা এদের যে এই গরমে কত কষ্ট হয়,
প্রতিদিন করে স্নানের পর ওকে একটু খাইয়ে দিলে কিছু সময়ের মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। আবার 2-1 দিন হয় কি একটু ঘুম আসতে দেরি হয়, কিন্তু এই 2-1 দিন ধরে দেখছি ও মোটেই ঘুমোতে পারছে না। মানে ঘুমোলেও সাথে সাথে উঠে যাচ্ছে, এত গরম পড়েছে। গতকাল আমার এই ছোট্ট পরিবারে 2 জন নতুন সদস্য হয়েছে। তোমাদের দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে একদমই লাইক কমেন্ট করছো না, এরকম করলে কিন্তু হবে না। আর যারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নিতে পারো। একা একা সে এখন থাকবে না। মা কি করছে, মায়ের সাথে সাথে তাকে এখন থাকতে হবে। এদিকে আমি ঘামে পুরো স্নান হয়ে গেছি, আর ও কোথায় ফ্রেশ বেরোতে ঘরে রেখে এসেছি, তা হবে না। সেই ঘাম থাকুক আর যাই থাকুক, মায়ের কোলটাই এখন তাই। আমার মা সবাইকে জিজ্ঞাসা করলো তো, বলো তো তোমরা সবাই কেমন আছো গো? জিজ্ঞাসা করো, বলো তোমরা সবাই কেমন আছো গো? গরমে ভালো আছো? সবাই গ্লুকন ডি খাচ্ছ? এই গরমে এখানে টানলে মামু কি অবস্থা, দিকে আমার রান্না হয়নি জানো, দুটো খাইয়ে দিয়েছে। চলো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে আবারও খেলতে দিয়ে আসলাম। জানি না কতক্ষণ খেলবে। আর আমি এদিকে এসেছি রান্না করতে। ওদিকে আলু পটলের তরকারি করছি, আর একটুখানি ভেবেছিলাম ডাল সিদ্ধ করব, তবে ভাবলাম ডাল সিদ্ধ না করে ডাল মাখা করি। এই রেসিপিটা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব। জানি না কারা কারা খেয়েছো, তবে যারা যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ কতটা অমৃত। আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। যত তাড়াতাড়ি হয়ে যায় ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। একটু আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে তারপরে দেখো এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো নিয়েছি। আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, ওই 15-20 মিনিট মতো। ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ওই ডালটা দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ঠিক যেমনিভাবে ওই যে কষানোর আগে মাংসটাকে মশলা দিয়ে মাখানো হয় না, ঠিক তেমনি। আর এই মাখার জন্যই কিন্তু খাবারটা খেতে খুব সুস্বাদু হবে। ওদিকে আলু পটলের তরকারিটা এখন কষাতে দিলাম, আর এদিকে ভাবলাম এটা এখন মেখে রেখে দিই কিছুক্ষণ মেখে রেখে দিয়ে তারপরে যখন রান্নাটা বসানো হবে তখন কিন্তু খুব ভালো রান্না হবে। একদম হাতে তাড়াতাড়ি করে মেখেও বসিয়ে দেওয়া যায়, তবে সেটার স্বাদ একরকম। আর মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যদি রান্না করা হয় সেইটার স্বাদ আর এক রকম। এই দেখো প্রায় হয়ে এসেছে, কিছুই না, তারপরে ওইটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করেছি। লবণটা একটু স্বাদ মতো দেখে নিতে হবে, আর নামানোর আগে একটুখানি গরম মশলা, একটুখানি ঘি দিয়ে দিতে হবে। ব্যাস, এই দিয়ে গরম ভাত এক থালা এমনি হাপিস হয়ে যাবে। ব্যাস, এবার রান্না হয়ে গিয়েছে। রান্নাঘরটাকে একটু ক্লিন করব, তারপরে গিয়ে আরও একবার স্নান করব। স্নান সেরে চলে এসেছি, আর এসেই বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিতে। আজকে কিন্তু এখন আমাদের সাথে স্ত্রী পাশেই রয়েছে জানো তো, তার কিন্তু চোখে একটুও ঘুম নেই গো। আর এই যে বড়বাবুকে প্রথমে দিয়ে দিচ্ছি ডাল মাখা খেতে, সে যে কী ভালোবাসে, আগে কখনো খায়নি জানো, এখন খেয়ে বলে এটা নাকি দারুণ খেতে। আর এই যে রসা করেছি পটল দিয়ে আলু দিয়ে। খেয়ে দিয়ে উঠে উর্ভিকে একটু খাওয়াবো, তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। ও ঘুমিয়ে পড়লে পর তারপরে নিজের কাজে হাত দেব। তবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।